ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং সেই সাথে সাইকোথেরাপির ভূমিকাটা কেমন থাকে? ম্যানেজমেন্টটা এখানে এডিএইচডিতে খুবই ইম্পর্ট্যান্ট, এ কারণে যে সঠিকভাবে এডিএইচডি ডায়াগনোসিস হওয়াটা প্রথম ইম্পর্টেন্ট ম্যানেজমেন্টে আমি যদি বলি। কারণ এডিএইচডিতে যেমন করে মিস ডায়াগনোসিস নিয়ে আমরা বলছিলাম, তেমন আরেকটা জিনিস হয় ওভার ডায়াগনোসিস। আচ্ছা, মানে অনেকে এখন ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ঘেটে বের করে যে আমার মনে হয় এডিএইচডি আছে। তো আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসে, অ্যাডাল্ট আসে, 17-18 বছরের ছেলে মেয়েরা, যে নিজেই এসে বলে কি আমি আসলে আমার এডিএইচডি আছে, তো আমাকে মেডিসিন দেন ডক্টর, আমার এই সেলফ ডায়াগনোসিস, এবং আমাকে ওষুধের নামও বলে দিচ্ছে যে এই মেডিসিনটা দেন, আমি এটা পড়াশোনা করে দেখেছি, এটা বেস্ট। তো আমি এখানে বলবো প্রথম কথা যে আমাদের রাইট ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট, কারণ এডিএইচডির সাথে অন্য কোনো না কোনো রোগ থাকে, এটা একটা ব্যাপার। বা এডিএইচডি কেন হয় এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমি যদি মানে এটার ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টে যাই, এডিএইচডি ট্রিটমেন্টের বেসিক বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে সাইকো এডুকেশন, মানে মানুষ জানবে যে তার এটা আছে, বিষয়গুলো কি। এরপর আসবে হচ্ছে মেডিকেশন, ওষুধ। হ্যাঁ, তো ওষুধের ব্যাপারটা বলা হয় যত রকমের ব্রেইনের বিকাশজনিত রোগ আছে, বা আমরা বলি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এগুলোর মধ্যে এডিএইচডি হচ্ছে একমাত্র রোগ যেটা ওষুধের মাধ্যমে সুন্দর ম্যানেজ করা যায়। আচ্ছা, সঠিক ওষুধ, যে কোনো ওষুধ না। আমাদের মানে বাংলাদেশে তো মেন্টাল হেলথ নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের ট্যাবু আছে বা ভুল ধারণা আছে মানুষের মাঝে। আমি খুব সুন্দর করে আমার রোগীদেরকে এটা, বাবা মাকে এটা বুঝাই যে দেখেন, ওষুধ অবশ্যই, ওষুধ নিয়ে তো ভয় যে ওষুধ খেলে হয় ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ছাড়ানো যাবে না, ঘুমের ওষুধ, সবই ওষুধ হচ্ছে ঘুমের ওষুধ, অথবা ব্রেইনটাকে নষ্ট করে দিবে, সেক্সুয়াল লাইফ নষ্ট হয়ে যাবে, অনেক কিছু। হ্যাঁ, অনেক রকমের ভুল ধারণা আছে। এটা আসলে প্যারেন্টটার দোষ না, ওই বাবা মাটার দোষ না, এটা একটা সামাজিক চিন্তা, তো এটা ওনাদের মাথায় এই জন্য আসছে। এই জন্য চিকিৎসক হিসেবে আমাদের এটা একটা দায়িত্ব যে এই বিষয়টা বুঝিয়ে বলা। দ্বিতীয়ত হচ্ছে ওষুধের সাথে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইকোথেরাপি। আমি এইখানে আসলে আমি বলতে চাই, যেহেতু এখানে মানুষের এই জায়গাটাতেও অনেক ভুল ধারণা আছে। আরেকটা ভুল ধারণা এডিএইচডি নিয়ে, এটা হচ্ছে ওষুধ দিলেই চলবে। মানে একদিকে যেমন হচ্ছে কি বলে না যে ওষুধ খেতে চায় না, আরেকটা ধারণা আছে যে ওষুধেই ভালো হয়ে যাবে। সেই দিন আমার কাছে একজন রোগীর বাবা এসেছেন যে আমি আপনার কাছে এসেছি, আমি পড়াশোনা করে দেখেছি, উনি একজন শিক্ষক। তো উনি বলছিলেন যে আমি পড়াশোনা করে দেখেছি, ওষুধ দিলে একদম ভালো হয়ে যায় এডিএইচডি, আমাকে একটা ওষুধ দিয়ে দেন, আমি আর কিচ্ছু জানি না। উনি অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। তখন ওনাকে আমি বুঝালাম এই বিষয়টাই যে যদি আমি একটা 100 নাম্বার দিই, ওষুধটাকে রেসপন্স বা এটাতে ভালো হওয়ার ব্যাপারটা আসলে 20, 30, 40 মানে একটা পোর্শন, বাকি অনেক বড় একটা অংশ আসলে নির্ভর করে অনেক কিছুর উপর। মানে আমি শুধু বলবো না কাউন্সিলিং, পরিবেশগত অনেক কিছুর বিষয়। হ্যাঁ, এটা বাচ্চাটার যেই কারণগুলো এটার সাথে সম্পর্কিত সেগুলো। এই জন্য এডিএইচডি ম্যানেজমেন্ট কখনোই শুধু ওষুধে হবে না। বাচ্চাটাকে আগে আমার বের করতে হবে বাচ্চাটার সমস্যাগুলো কি কি, বাচ্চার পরিবেশগত সমস্যা কি কি, বাচ্চার ফ্যামিলি এনভায়রনমেন্টটা কীরকম। বাবা মা প্রচণ্ড হার্শ প্যারেন্টিং করে, সো এখানে আমি শুধু বাচ্চাকে ওষুধ দিচ্ছি কিন্তু বাবা মাকে আমি প্যারেন্টিং শেখাচ্ছি না। অথবা বাবা মার প্রচণ্ড নিজেদের মধ্যে মানে রিলেশনশিপ ইস্যু, বাবা মা মানে ঝগড়া করছে, সেপারেশন হচ্ছে, মানে খুব একটা খারাপ কনফ্লিক্ট দেখে বড় হচ্ছে। বাবা মার কনফ্লিক্টটা আমি সমাধান করছি না, শুধুমাত্র বাচ্চাকে ওষুধ দিচ্ছি। বা টিচারের সাথে একটা বিষয় আছে, আমি অনেক সময় প্রেসক্রিপশনে লিখে দিই যে টিচারের প্রতি কিছু গাইডলাইন। সো ওই জিনিসগুলোর দরকার হলে ক্লাস টিচারকে ইনভলভ করে, তো একটা বৃহত্তর পরিবেশ নিয়ে হলিস্টিক অ্যাপ্রোচ বলে এটাকে। আর কাউন্সিলিং এর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপু, সেটা হচ্ছে 5 বছর এর পর থেকে তো আমরা এডিএইচডি ডায়াগনোসিস করব। বাট আপনি খুব সুন্দর বলেছিলেন যে কখন আমরা বুঝবো যে এটা চঞ্চলতা নাকি এটা অসুস্থতা। সো একটা জিনিস, তো আরেকটা প্রশ্ন আপনার ছিল যে বাবা মা বা ভাই বোনের যদি থাকে আমরা কি করতে পারি বাচ্চার ক্ষেত্রে। সো অনেক বাচ্চা দেখা যায় যে 3-4 বছর বয়স কিন্তু প্রচন্ড সিভিয়ার, মানে ও এত অস্বাভাবিক লেভেলের হাইপার অ্যাক্টিভ, বসছে না। সো
এখানে প্রিভেনশনেও ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রিভেনশন একটা বড় রোল আছে বা আর্লি থেরাপির একটা বিষয় আছে। আচ্ছা। বলা হয় 6 বছরের আগ পর্যন্ত ওষুধ শুধু যাদের ADHD তাদের ক্ষেত্রে ওষুধ না দিতে, এটাই ইন্টারন্যাশনাল গাইডলাইন, নাইস গাইডলাইন। সো আমি এটা মনে করি যে আমাদের হয় কি মানে আমরা একটু অধৈর্য হয়ে পড়ি। আমি এটা প্যারেন্টদের জন্য বলবো যে আমরা খুব অধৈর্য হয়ে পড়ি, কারণ আসলে খুব কষ্ট একটা বাচ্চা যদি রিয়েলি ADHD থাকে। সো এই জন্য বাবা মা চায় যে একটু বাচ্চাটা ভালো থাকুক, একটু স্থির হোক, একটু শান্ত থাকুক, কিন্তু এটাতে অধৈর্য হওয়া যাবে না। মাথায় রাখতে হবে যে ADHD এটা একটা কোনো একটা জীবাণু ঢুকেনি আমার শরীরে। আমার টাইফয়েড হয়েছে, আমি জীবাণু ঢুকেছে, আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, জীবাণু মরে গেল। ADHD হচ্ছে একটা বিশেষ ব্রেন, এক ধরনের স্পেশাল ব্রেন আমার বাচ্চার। এই ব্রেনটা খুব স্পেশাল। এই ব্রেনটা খুব অনেক অনেক লিমিটেশন বা অনেক ধরনের খারাপ কোনো মানে ঘটনা না। এটা হচ্ছে আমার বাচ্চার ব্রেনটা যেহেতু স্পেশাল, স্বাভাবিক আরো 10টা মানুষের মতো না। প্রথম কাজ হচ্ছে আমার বাচ্চার ব্রেনটাকে বুঝতে হবে। একদমই তাই। এটা আমি একা বুঝবো না, এই জন্যই আমি এখানে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হব এবং থেরাপিস্ট এজন্যই এখানে আসবে। থেরাপিস্ট হেল্প করবে এটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক উপায়ে আমাকে বিভিন্ন গাইডলাইন দিয়ে বাচ্চাটার ব্রেনটাকে বোঝাতে। প্যারেন্টের রোলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে বাচ্চাটাকে বুঝতে। এক্স্যাক্টলি, কারণ 6 বছরের আগে 1 নম্বর ট্রিটমেন্টই হচ্ছে প্যারেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং, মানে প্যারেন্টিং। এটা যে কোনো প্যারেন্টিং না, এটা স্পেশাল প্যারেন্টিং এবং আপনার বাচ্চা বুঝে প্যারেন্টিং। দ্যাট ইজ ওয়াই এখানে মানে কাউন্সিলিং এর রোলটা খুব ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো প্যারেন্টিং বা কাউন্সিলিং এর বিষয়টা মানুষের কিছু আরেকটা ভুল ধারণা আছে যে কাউন্সিলিং হচ্ছে মানে কাউন্সিলিং মানে এক ধরনের চিকিৎসা। হ্যাঁ, সব কাউন্সিলিং ইজ সেম, ব্যাপারটা এরকম না। কাউন্সিলিং আমাদের অনেক ধরনের আছে, বা এটা কি ধরনের কাউন্সিলিং আমার দিতে হবে সেটাও আসলে ঠিক করে আগে নির্ণয় করে নিতে হবে। আমার কাছে যেটা নিয়ে আসে যে কাউন্সিলিং তো নিয়েছি, অনেক পেশেন্ট আসে ডাক্তার ওষুধ খেয়েছি, কাউন্সিলিং নিয়েছি, কোনো লাভ হচ্ছে না। এখন কাউন্সিলিং এর ক্ষেত্রে আমি এটা মনে করি আমাদের সবার জানা দরকার যে একটা নির্দিষ্ট সময় কোনো একটা যদি আমি রেসপন্স পেতে চাই তাহলে 3 মাস 6 মাস একটা সময় লাগবে। এটা রাতারাতি চেঞ্জ হয়ে যাওয়ার মতো বিষয় না। আপু, এটা কি আসলে ADHD কিউরেবল অর মেইনটেনেবল? হ্যাঁ, প্রথম কথা আমি যেটা মনে করি যে আমার নিজের ADHD আছে। আচ্ছা। হ্যাঁ, সো আমি তো অ্যাডভোকেসি করি আমার ADHD। তো আমি ADHD আছে, আমি একজন সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ। কিভাবে আমি এই কাজগুলো করছি? কারণ আমরা কিন্তু মনে করি যে মনে হয় তার এত ফাংশনাল ইমপেয়ারমেন্ট হবে যে সে মনে হয় তার নরমাল লাইফটাকে লিড করতে পারবে না, মানে এটা একটা ডিসাবিলিটি বা এটা এক ধরনের প্রতিবন্ধিতা। ব্যাপারটা আসলে এরকম না। ADHD অবশ্যই এরকম না যে যার ADHD ছিল ওষুধ খেয়ে কাউন্সিলিং নিয়ে ADHD ভালো হয়ে গেল, ADHD মুক্ত হয়ে গেল। আমি এটা বাবা মাকে এভাবে বুঝাই যে আপনার ব্রেইনটাকে তো আর চেঞ্জ করে ফেলবে না, আপনার এই বাচ্চাটার পুরো ব্রেইনটাই ডিফারেন্ট ব্রেইন। আমরা জোর করে যদি আমার বাচ্চাটাকে স্বাভাবিক একটা বাচ্চার মতো বানায় ফেলতে চাই, এটাতে বরঞ্চ বাচ্চাটার যে কোয়ালিটিগুলো আছে, গুণগুলো আছে, নষ্ট হয়ে যাবে। কারণ ADHDর এখন বলা হয় যে স্ট্রেংথ বেসড অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করতে হয়। ADHD বাচ্চাদের অনেক স্পেশাল ক্রাইটেরিয়া আছে, খুব অনেক গুণ আছে। আমাকে বাবা মাই বলে যে ও যে এত বেশি সবকিছুতে আগ্রহ, হ্যাঁ, এত দ্রুত ক্যাচ করতে পারে অনেক কিছু, হ্যাঁ, পড়াশোনাটা কেন পারে না? কারণ আমরাই কি করি, আমরা না বুঝে আমরা আমাদের বাচ্চার যে গুণগুলো আছে এগুলোকে ধ্বংস করে ফেলি। কাজে আমাদের যেটা করতে হবে, মাথায় রাখতে হবে, আমরা চেঞ্জ করার চেষ্টা করব না, আমরা সারাই ফেলার কোনো চিন্তা করব না। আমরা আমাদের বাচ্চাটাকে বুঝবো, বুঝে আমরা ওকে ওর অনুযায়ী আমরা ওকে ওর ইন্টারেস্ট বুঝে ওর ইন্টারেস্ট বুঝে এবং ওকে গাইডলাইনের মাধ্যমে ওকে আগাবো, যেন এটা মানে তখন ওর ADHDটা ওর শক্তি হয়ে যাবে। যেমন আমি মনে করি আমার ক্ষেত্রে ADHD হচ্ছে আমার জন্য একটা রহমত। অবশ্যই অবশ্যই, এটা আমাদের কাছে একটা অনন্য একটা উদাহরণ যে আপনি নিজে একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ এবং আপনি এই বিষয়টাকে নিয়ে এটাকে আপনার স্ট্রেংথে আসলে পরিণত করেছেন, যেটাকে আমরা সবসময় উইকনেস হিসেবে আসলে দেখি। রাইট।